রাহেলা সাহা শুনেও না শোনার ভান করে নূরের হাত তার পা থেকে ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে চলে গেলেন। নূর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। 5 মাসের পেট নিয়ে এক বালতি কাপড় ধুয়েছে নূর। শরীর এত পরিমাণ শুকিয়ে গিয়েছে যে বোঝাই যাচ্ছে না সে 5 মাসের প্রেগনেন্ট। এখনো পর্যন্ত একবারও আল্ট্রাসনোগ্রাফি করাতে পারেনি। আজ রাহেলা সাহা একটু বেরিয়েছেন। নূর তার ঘরে এসে আলমারি থেকে আদ্রিয়ানে রেখে যাওয়া ফোন নিয়ে পায়রাকে ফোন করলো। ক্ষণিকের মাঝেই পায়রা ফোন রিসিভ করতেই নূর তড়িঘড়ি করে বলল, আপু আমার কথা শোনো। হ্যাঁ বল। আমার একবার ডক্টরের কাছে নিয়ে যাবে আপু? আর্জিয়ান ট্রেনিং থেকে ফিরলেই আমি টাকা দিয়ে দেব। আমার হাতে এখন টাকা নেই, প্লিজ আপু। পায়রা অবাক হলো নূরের কথায়। তার বোন প্রেগনেন্ট, অথচ তারা কেউই জানে না এই ব্যাপারে। নূরের কাপা কাপা গলার স্বর শুনেই পায়রা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। নূর যেন হাঁফ ছেড়ে বাঁচল পায়রার কথায়। তাড়াতাড়ি করে ফোন রেখে দিল যাতে সন্দেহ না করে রাহেলা সাহা। ইতিমধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছে নূর। মেয়ে হলে রাখবে আদ্রিতা ও ছেলে হলে রাখবে আরিয়ান। আজ নূর বেশ খুশি, কারণ ডাক্তারের কাছে গেলেই জানতে পারবে ছেলে নাকি মেয়ে হবে। বোরকা পরার জন্য আয়নার সামনে দাঁড়াতেই সে কিছুটা অবাক হলো। আগের মতো কিছু নেই তার, না আছে রূপ আর না আছে লাবণ্য। পায়রা ইলহামকে ডাক্তারের কাছে যাবে বলে বেরিয়েছে। যদিও প্রথমে ইলহাম একা ছাড়তে চায়নি, কিন্তু সাথে নূর যাবে শুনে আর মানা করেনি। পায়রা গাড়ি থেকে নামতেই নূর ছুটে এসে জড়িয়ে ধরলো তাকে। আপু আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। গাড়িতে উঠে বসতেই পায়রা নূরকে জিজ্ঞেস করলো, এসব কি করে হলো? আমাদের তো কিছুই জানাসনি। সেসব পরে বলবো, আগে বলো তোমার কি খবর। পায়রা লাজুক হেসে হাতের আঙ্গুল কসলাতে কসলাতে বলল, ডাক্তার বলেছে যমজ সন্তান হবে আমার। কি বলছো আপু? দুটো ছানা আসবে আমাদের ঘরে? আমার তো তরই সইছে না। তোর কি খবর? কয় মাস চলছে তোর? দেখে তো মনে হচ্ছে 2-3 মাস হবে। 5 মাস চলছে আপু। পায়রা কিছুটা অবাক হলো নূরের কথায়। তাকে দেখে বোঝাই যাচ্ছে না তার 5 মাস চলছে। খাওয়া দাওয়া করছিস না ঠিক করে? কি করেছিস শরীরে? দেখে বোঝাই যাচ্ছে না। গাড়ি থামতেই নূর তাড়াহুড়ো করে ডাক্তারের চেম্বারে ঢুকলো। তর সইছে না আর তার। পায়রা আগে থেকে সিরিয়াল নেওয়ায় খুব একটা দেরি হয়নি তাদের। সে বাইরে অপেক্ষা করছিল নূরের জন্য। কিছুক্ষণ পরেই নূর এক প্রকার নাচতে নাচতে রুম থেকে বের হলো। পায়রাকে হঠাৎ জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে। কি হলো নূর? ডাক্তার কি বলেছে? নূর হেঁচকি দিতে দিতে বলল। আমার ছেলে হবে বলেছে ডক্টর। পায়রাও ভীষণ খুশি হলো নূরের কথায়। শেষ পর্যন্ত নূর নিজের সংসারটাকে একটা সুযোগ দিচ্ছে। পায়রা নূরকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। নূর বাড়ি ফিরে দেখে রাহেলা সাহা বসে আছেন সোফায়। তাকে ভীষণ রাগান্বিত দেখাচ্ছে। নূর তার কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, কোথায় বেরিয়েছিলে তুমি? আপু এসেছিল, তার সাথে একটু ডক্টরের কাছে যাওয়ার জন্য, তাই বেরিয়েছিলাম। রাহেলা সাহা তা শুনে হাঁফ ছেড়ে বললেন। তুমি আবার ডাক্তার দেখিয়েছো নাকি? নূর আমতা আমতা করে বলল, আমার হাতে টাকা নেই, কি করে দেখাবো? ঠিক আছে যাও। নূর রুমে গিয়ে বোরকা খুলে রান্নাঘরে যায়। রিপোর্ট পায়রার কাছে রেখে দিতে বলেছিল বাড়ি ফেরার সময়, যাতে রাহেলা সাহা সন্দেহ না করেন। রাহেলা সাহা রুমে গিয়ে দেখতে পান ফোন বাজছে। আদ্রিয়ান নিজের ঘরে বসে আছে। একের পর এক সিগারেট ফুঁকছে সে। তার মায়ের মোবাইলে ফোন করা 2-3 মিনিটের ভেতর ফোন রিসিভ করেন রাহেলা সাহা। আদ্রিয়ান মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, নূর কোথায় মা? রাহেলা সাহা আমতা আমতা করে বললেন। নূর এখন ঘুমাচ্ছে। আদ্রিয়ান কিছু বলল না, চুপচাপ ফোন কেটে দিল। গত 2 মাসে নূরকে অনবরত ফোন করেছে আদ্রিয়ান, অথচ নূর একবারও তার সাথে কথা বলেনি। শেষ সিগারেটটা ফেলে দিয়ে সে ইজি চেয়ারে বসলো। 2 প্যাকেট সিগারেট মুহূর্তেই সাবার করে দিয়েছে সে। চোখের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, এতই অভিমান আমার উপর, এতটাই ঘৃণা জমে আছে আমার উপর যে এই 2 মাসে একটি বারও আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করলে না। আজ বাড়ি ফিরবে আদ্রিয়ান। 6 মাসের ট্রেনিং এর কথা ছিল, কিন্তু 5 মাসেই তা শেষ হয়ে গিয়েছে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সে। কালকের জন্য অপেক্ষা করতে পারবে না, তাই আজকেই রওনা দিবে। পায়রার পা ফুলে গিয়েছে, তাই পায়ে তেল মালিশ করছেন সুরাইয়া সাহা। যদিও পায়রা মানা করেছিল, কিন্তু তিনি শুনেননি। নূরের ব্যাপারটা তার খুব অবাক লাগলো। এই কয়দিনে অনেকবার ফোন করেছে রাহেলা সাহার কাছে, অথচ প্রতিবারই কোনো না কোনো বাহানা দিয়ে তিনি ফোন কেটে দেয়। তাই পায়রা সিদ্ধান্ত নেয় কালই যাবে ওই বাড়িতে। আজ পা ফুলে যাওয়ায় ব্যথা করছে, তাই যায়নি। নূরের পেটে ভীষণ ব্যথা করছে। ভারী কাজ করা এফেক্ট পড়ছে পেটে। পেটে হাত দিয়ে ঘর মুছতে লাগলো সে। ঘর মুছতে গিয়ে সামনে কারো অবয়ব দেখতে পেয়ে থমকে যায় নূর। কে সেই আগন্তুক?
তাকে দেখতে নূর মাথা উঁচু করে তার দিকে তাকাতেই দেখতে পায় আদ্রিয়ান নূরকে চিনতে পারল না। মলিন চেহারা, পুরনো শাড়ি, অগোছালো চুল, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। নূর আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান হাঁটু ভেঙে নূরের সামনে বসলো। যাওয়ার আগে সে যেই নূরকে রেখে গিয়েছিল, এ তো সেই নূর নয়। চোখের নিচে কালির জমাট বেঁধেছে, গালের দুপাশ ভেঙে গিয়েছে। নূর আদ্রিয়ানকে দেখে উঠে দাঁড়ালো, অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে, যেন এতদিন ধরে হওয়া অত্যাচারের বিচার চাইছে সে। আদ্রিয়ান তার কাঁপা কাঁপা হাতে নূরের গাল স্পর্শ করতেই নূর ছোট বাচ্চার মতো ঠোঁট ভেঙে কেঁদে উঠল। এতদিন পর স্ত্রীকে দেখে আদ্রিয়ান আর এক মুহূর্তও দেরি করল না, ঝাপটে জড়িয়ে ধরল সামনে থাকা রমণীটিকে। কাঁদছো কেন? তোমার এই অবস্থা হলো কি করে? নূর কিছু বলতে পারল না। কান্নার চোটে মুখ দিয়ে এক শব্দও বের হচ্ছে না, যেন অনেকদিন পর মন খুলে কাঁদার সুযোগ পাচ্ছে। নূরের কান্নার গতি বাড়তে দেখে আদ্রিয়ান তার জমাট বাঁধা চুলে হাত বুলিয়ে দিল। এত আওয়াজ শুনতে পেয়ে রাহেলা সাহা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে এসে আদ্রিয়ানকে দেখে থমকে গেলেন। রাহেলা সাহাকে দেখে নূর আদ্রিয়ানের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। তোমার তো আরো 1 মাস পরে ফেরার কথা ছিল আদ্রিয়ান, তাহলে আজ ফিরে এলে যে? ট্রেনিং তাড়াতাড়ি শেষ হয়ে ফিরতে হয়েছে। ঠিক আছে, রেস্ট নাও। নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। ট্রেনে করে ফিরতে দেরি হয়ে যাবে, তাই আদ্রিয়ান আর্জেন্ট গাড়ি বুক করিয়েছিল যাতে তাড়াতাড়ি ফিরতে পারে। ফেরার সময় নূরের জন্য বেশ কিছু জিনিসও কিনেছে সে। ব্যাগপত্র নিয়ে নিজের ঘরে যাওয়ার পর নূরও তার পেছন পেছন উপরে যায়। নূর আদ্রিয়ানের জন্য পানি এনে টেবিলের উপর রেখে চলে যেতে নিলে আদ্রিয়ান বলে ওঠে। এখানে বসো। আদ্রিয়ানের কথা শুনে নূর সামনে এগিয়ে দেওয়া পা পিছিয়ে নেয়। বিছানায় এসে বসতেই আদ্রিয়ান ট্রলি ব্যাগ থেকে 6টা ব্যাগ নূরের দিকে এগিয়ে দিল। নূর বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একে একে সবগুলো ব্যাগ খুলে দেখলো আদ্রিয়ান তার জন্য শাড়ি এনেছে, সাথে মিলিয়ে পরার জন্য গহনাও নিয়ে এসেছে। আদ্রিয়ান সেখান থেকে একটা সোনালী রঙের শাড়ি নূরের দিকে এগিয়ে দিয়ে বলল। এই শাড়িটা এখন পরবে। নূর সাই জানিয়ে বাকি শাড়িগুলো আলমারিতে তুলে রাখে। ভেবেছিল আজ শাড়ি পরে আদ্রিয়ানকে জানাবে বাচ্চার কথা। নূর এই ভেবে অস্থির হয়ে উঠল আদ্রিয়ান কেমন প্রতিক্রিয়া দেখাবে। আর কিছু না ভেবে সে দ্রুত চলে গেল গোসল করতে। আদ্রিয়ান রাহেলা সাহার জন্য আনা শাড়ি তার ঘরে দিয়ে আসতে গেলে দেখতে পায় তিনি মলিন চেহারা নিয়ে বসে আছে। আদ্রিয়ান তা দেখে বলল। কি হয়েছে মা? শরীর খারাপ আপনার? রাহেলা সাহা মলিন কণ্ঠে বললেন। তুমি তো বাড়ি থাকো না, নিজের চোখে কিছুই দেখতে পাও না। আমার কথা চিন্তা করার সময় কি তোমার আছে? কি হয়েছে মা? এমন করে কথা বলছেন কেন? তোমার স্ত্রী সারাক্ষণ আমার সাথে যা নয় তাই ব্যবহার করে। ঠিক মতো দুবেলায় খেতে দিবে, তাও ভাতের থালা কত অবহেলা নিয়ে দেয় তা তুমি জানো? আমার ওষুধ শেষ হয়েছে 1 মাস আগে, অথচ এখন পর্যন্ত আমি ওষুধ আনতে পারিনি। তোমার স্ত্রী পায়রার সাথে এদিক ওদিক চলে যায় ঘুরতে, অথচ আমার জন্য ওষুধ আনার সময় নেই তার। থাক, আর কয়দিনই বা বাঁচব। এই সময় না হয় ছেলে বউয়ের সাথে সুখ পেলাম না, তাতে আর এমন কি হবে? আদ্রিয়ান বেশ অবাক হলো রাহেলা সাহার কথায়। নূর এমনটা করেছে রাহেলা সাহার সাথে? এই যেন বিশ্বাসযোগ্য নয়। রাহেলা সাহা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন। তোমার বিশ্বাস না হলে আমার ওষুধের বক্স খুলে দেখো, আমার প্রেশারের ওষুধটুকু পর্যন্ত নেই। বাড়ি ফিরেই স্ত্রীর নামে এতগুলো অভিযোগ শুনে মেজাজ চটে গেল আদ্রিয়ানের। হঠাৎ কি যেন মনে পড়তেই সে রাহেলা সাহাকে জিজ্ঞেস করে। নূরকে তার ফোন আপনি দেননি মা? বিগত 2 মাসে তাকে আমি এতবার ফোন করার পরও পাইনি কেন? রাহেলা সাহা আমতা আমতা করে বললেন। আমি দিয়েছিলাম, সে নেয়নি। ফোন তো নূরের কাছেই ছিল, তুমি কল দিলেই বলতো কাজ আছে, না হয় ঘুমাবে সে। অন্যদের সাথে ঠিকই কথা বলে নূর, হয়তো তোমার সাথে এই কথা বলার ইচ্ছে ছিল না। অবশ্য দিনের বেশিরভাগ সময়ই তো সে শুয়ে বসে কাটায়। আদ্রিয়ান অবাকের পর অবাক হচ্ছে এক একটা কথায়। হয়তো নূর ইচ্ছে করেই তার সাথে কথা বলছে না। বাড়িতে আর কাউকে দেখতে না পেয়ে আদ্রিয়ান জিজ্ঞেস করলো। ফারজানা কোথায়? ওকে দেখছেন আছে? আজ আসেনি? ফারজানাকে কাজ থেকে বের করে দিয়েছে। আপাতত সংসারের কাজ আমিই করি। তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নূর গোসল করে নিক, এরপর নয় একসাথে খেতে বসবো। আদ্রিয়ানের মন থেকে সন্দেহ এখনো দূর হলো না। আদৌ রাহেলা সাহা সত্যি বলছে কিনা সে জানে না।
নূর সোনালী রঙের শাড়ি পরে বেরিয়েছে। সোনালী রঙে তার উজ্জ্বলতা বেড়েছে বলা যায়। আদ্রিয়ানের আনা গয়না পরে সে নিচে যায় টেবিলে খাবার পরিবেশন করতে। আজ দুবার বাচ্চার অস্তিত্ব অনুভব করেছে সে। আদ্রিয়ানকে বললে হয়তো সেও খুশি হবে। আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, তারপরেই বলবে। শাড়িতে পেট একটু আধটু বোঝা যাচ্ছে, শরীর শুকিয়ে যাওয়ায় পেট তেমন বোঝা যাচ্ছে না। আদ্রিয়ান ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতেই দেখতে পেল নূর টেবিলে সবকিছু গুছিয়ে রাখছে। আদ্রিয়ানের চোখ পড়ল নূরের পেটের দিকে। হঠাৎ ফোলা ফোলা লাগায় আদ্রিয়ান একটু নড়ে চড়ে বসলো। মনে মনে ভাবলো, নূর কি মোটা হয়েছে? না হয় পেট এত বড় লাগছে কেন? জিজ্ঞেস করবো একবার। না থাক, মেয়েদের শরীর নিয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক না। পরে যদি অন্য কিছু ভাবে। কিন্তু আদ্রিয়ানের মনে খুঁতখুত করতে লাগলো। সে জিজ্ঞেস করবে করবে ভেবেও করতে পারলো না। রাহেলা সাহা নূরকে চিংড়ি মাছ দিয়ে তরকারি রাঁধতে বলেছেন, তাই সে বরবটি দিয়ে ছোট চিংড়ি মাছ রেঁধেছিল। সকলে খাবারের টেবিলে বসতেই নূরের হঠাৎ পেটে ব্যথা শুরু হলো। চিনচিন ব্যথা অনুভব হওয়ায় সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, তবে আস্তে আস্তে ব্যথা বাড়তে শুরু করলো। রাহেলা সাহা খেতে পারলেন না বেশি। ভাতে পানি ঢেলে চলে গেলেন নিজের ঘরে। আদ্রিয়ান খাওয়া শেষে নিজের ঘরে গিয়ে বসেছে। ভাতের চাল দুপট বসিয়েছিল নূর, যতটুকু রাহেলা সাহা তাকে দিতে বলেছেন। আজ কত মাস সে পেট ভরে খায় না। নূর ভাত বাড়তে গেলে দেখতে পায় রাহেলা সাহা সব তুলে রাখছেন ফ্রিজে। নূরকে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, প্লেটে ভাত বাড়া রয়েছে, সেখান থেকে খেয়ে নাও। রাহেলা সাহার এটো করা ভাতগুলো নিয়ে এসে বসলো খেতে। তবে একদলা মুখে দিতেই বমি চলে আসলো। এটো ভাত খেতে ইচ্ছে করছে না তার, পেটের ভেতর চুচু করছে। আদ্রিয়ান ফোন নিতে গিয়ে দেখলো পকেটে ফোন নেই, হয়তো টেবিলে ফোন রেখে চলে এসেছে। নিচে এসে দেখলো নূর প্লেট রেখে ঘরে যাচ্ছে। আদ্রিয়ানও কিছু না ভেবে ফোন নিয়ে চলে যায় ঘরে। নূর বিছানায় শুয়ে আছে, তবে পেটের ভেতর শব্দ হওয়ায় বিব্রত বোধ করছে। তা দেখে আদ্রিয়ান হেসে বলে। তুমি কি খাওনি? নূর আমতা আমতা করে বলল, খিদে নেই। পেটের ভেতর চোচো করছে আর বলছো খেতে নেই? যাও খেয়ে নাও। না না থাক, খাবো না। আদ্রিয়ান নূরের দিকে এক পলক তাকিয়ে নিচে চলে যায়। অতঃপর ভাতের প্লেটে নূরের জন্য ভাত নিয়ে আসে। চুপচাপ খেয়ে নাও। কিন্তু খেতে বলেছি আমি। আদ্রিয়ানের ধমক শুনে নূর খাওয়া শুরু করে। অনেকদিন পর ভালো খাবার পাচ্ছে সে। কিছু সময়ের মাঝেই তার প্লেট খালি হয়ে যায়। তবুও তাকে বসে থাকতে দেখে আদ্রিয়ান জিজ্ঞেস করলো। কি হয়েছে? নূর নিচে তাকিয়ে থেকে মিনমিন করে বলল। আমাকে একটু ভাত দিবেন, আমার এখনো পেট ভরেনি। নূরের কথায় আদ্রিয়ান বাকরুদ্ধ হয়ে গেল। সে বিচলিত কণ্ঠে বলল, তোমাকে আমি এমন পরিস্থিতিতে কখনোই রাখিনি নূর, যে এতটা অসহায়ের মতো খাবার খুঁজে খেতে হবে। হঠাৎ রাহেলা সাহা আদ্রিয়ানের নাম ধরে চিৎকার করায় আদ্রিয়ান ও নূর তার ঘরে দৌড়ে যায়। রাহেলা সাহার পুরো মুখে ছোপ ছোপ লাল দাগ পড়ে গিয়েছে। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না ঠিক করে। আদ্রিয়ান তাকে আগলে ধরে জিজ্ঞেস করলো। আপনার অ্যালার্জি কি করে হলো মা? আপনি কি খেয়েছেন? রাহেলা সাহা অনেক কষ্টে উচ্চারণ করলেন। নূর ইচ্ছে করেই তরকারিতে চিংড়ি দিয়েছে, আমি খেতে পারবো না জানা সত্ত্বেও। আদ্রিয়ান রাহেলা সাহার কথা শুনে নূরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তোমার কমন সেন্স নেই? তুমি জানো মা চিংড়ি মাছ খেতে পারেন না, তবু চিংড়ি কেন দিয়েছ? আম্মাই তো। রাহেলা সাহার শ্বাস প্রশ্বাস ধীর গতিতে চলে। আদ্রিয়ান ভয় পেয়ে যায়। দ্রুত ওষুধ খুঁজতে গিয়ে দেখে ওষুধ নেই। কি করবে বুঝতে না পেরে নূরের দিকে তাকিয়ে বলে উঠল, দেখো ঘরে কোনো প্রকার অ্যালার্জির ওষুধ আছে কিনা। হিস্টাসিন ওষুধটা নিয়ে আসো তাহলে। নূরের পেটে এমনিতেই চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। সে দৌড়ে যেতে নিলে ব্যথা বেড়ে যায়। পেটে অস্বাভাবিক ব্যথা হওয়ায় সে মেঝেতে বসে পড়ে। আদ্রিয়ান নূরকে মেঝেতে বসে পড়তে দেখে বলল। তুমি বসে পড়লে কেন জানো তাড়াতাড়ি? নূর তীব্র ব্যথা নিয়ে চোখ মুখ খিচে বলল। আপনি ডাক্তার ডাকুন প্লিজ, আমার পেটে ব্যথা করছে, আমায় বাঁচান। আদ্রিয়ান দোটানায় পড়ে গেল, কি করবে। নূর আবার বাচ্চার কথা এখন না বলে দেয়, এই ভেবে রাহেলা সাহা নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম করে বলল। আমার ওষুধ কোথায় আদ্রিয়ান? আদ্রিয়ান চলে যেতে নিলে নূর তার পা ধরে তাকে আটকে ফেলে। এতদিন কোনো প্রকার ব্যথা না হওয়ায় এখন হুট করে ব্যথা অনুভব করায় নূর ভয় পেয়ে যায়। বাচ্চার কিছুই সে অনুভব করতে পারছে না। ডাক্তার ডাকুন প্লিজ।
রাহেলা সাহা উঠে বসে বললেন। তুমি যেন আমার জন্য ওষুধ না আনতে পারো তাই নাটক করছে ও। আদ্রিয়ানের মেজাজ খারাপ হয়ে গিয়েছে। নূর পা ধরে রাখায় এক প্রকার জোর করে পা সরাতে নিলে হুট করেই নূরের পেটে লাথি মেরে বসে। সবকিছু হঠাৎ করে হয়ে যাওয়ায় আদ্রিয়ান বাকরুদ্ধ। সে আপাতত রাহেলা সাহার জন্য ওষুধ নিতে নিজের ঘরে যায় এবং সেখানেই পেয়ে যায় ওষুধ। তাড়াতাড়ি এসে তাকে খাইয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই সে সুস্থ হয়ে যায়। অপরদিকে নূর মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে আছে। আদ্রিয়ান তার কাছে এসে গালে হাত দিয়ে ডাকতে রাহেলা সাহা বলে ওঠেন। একটু পরেই ঠিক হয়ে যাবে, তুমি ওকে রুমে নিয়ে যাও, আমার খুব মাথা যন্ত্রণা করছে। আদ্রিয়ান নূরকে নিয়ে ঘরে চলে যায়। নূর এখনো চোখ না খোলায় তার চিন্তা হচ্ছে। তখন ভুলবশত লাথি দিয়ে ফেলেছে, বুঝতেও পারেনি। চোখে মুখে পানি দিতেই নূর পিটপিট করে চোখ খুলে তবে তাকাতে পারে না। চোখ বন্ধ হয়ে আসছে ক্রমশ। আদ্রিয়ান ভেবেছে হয়তো ক্লান্ত, তাই ঘুম আসছে। সে নূরের পাশে শুয়ে পড়ে। নূরের চোখ পিটপিট করলেও সে তাকাতে পারে না। ঘুমিয়ে পড়ো, দেখবে সব ঠিক হয়ে গেছে। নূর আবেশে চোখ বন্ধ করে নেয়। ঘন্টা খানিক পরেই নূরের পেটে অসহনীয় যন্ত্রণা শুরু হয়। সে দেখে পাশে আদ্রিয়ান শুয়ে আছে। হাঁটতে না পারলেও সে অনেক কষ্টে হেঁটে রাহেলা সাহার ঘরে আসে। রাহেলা সাহা টিভি দেখছিলেন সেই সময়। নূর ব্যথা নিয়ে বলল। আম্মা, আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে, আমি একবার ডক্টরের কাছে যাব। রাহেলা সাহা পান চিবুতে চিবুতে বললেন। না, কোথাও যেতে হবে না, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে, হয়তো গ্যাস্ট্রিকের জন্য এমন হচ্ছে। রাহেলা সাহার কাছ থেকে অনুমতি না পেয়ে আদ্রিয়ানের কাছে আসতেই দেখতে পায় রক্তক্ষরণ শুরু হয়েছে তার। এমতো অবস্থায় একা একা যেতে পারবে না সে। অতিরিক্ত পরিমাণ রক্তক্ষরণ হওয়ায় নূর মেঝেতেই শুয়ে পড়ে। ব্যথায় হয়তো মরেই যাবে এবার সে। আদ্রিয়ানের ঘুম ভাঙে নূরের গোঙানির শব্দে। সে আশেপাশে খুঁজেও নূরকে পেল না। অতঃপর নিচে তাকিয়ে দেখলো নূর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নিচে। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। আদ্রিয়ান নূরকে নিজের কোলে নিয়ে দেখলো রক্তে ভেসে যাচ্ছে চারদিক। সে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল। এই নূর, কি হয়েছে তোমার? এসব কি? নূর ভাঙা গলায় আদ্রিয়ানের কলার ধরে বলে উঠল। আমি বোধহয় আর বাঁচবো না। শেষবারের মতো একবার আমার আমার মা বাবার চেহারা দেখতে চাই। মরার আগে শেষ ইচ্ছাটা পূরণ করবেন আমার। আদ্রিয়ান নূরকে নিয়ে উঠে দাঁড়ালো। শরীর রীতিমতো কাঁপছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নূরকে আঁকড়ে ধরতেই আদ্রিয়ানের সাদা শার্ট রক্তে মেখে গিয়েছে। সে আর এক মুহূর্তও দেরি করলো না, সাথে সাথে ছুটলো গাড়ির দিকে। কিছু হবে না তোমার, আর একটু অপেক্ষা করো। নূর নিবু নিবু দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিনমিন করে বলল। আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন, ওর যেন কিছু না হয়। বাচ্চার কথা শুনে আদ্রিয়ান থমকে গেল এক মুহূর্তের জন্য। সে অবাক করা দৃষ্টিতে তাকালো নূরের দিকে। রাহেলা সাহা আদ্রিয়ানকে বের হতে দেখে রুম থেকে বেরিয়ে আসলেন। হঠাৎ নূরকে গাড়িতে বসাতে দেখে তিনি কিছুটা বিচলিত হয়ে আদ্রিয়ানের ঘরে যান। মেঝেতে পড়ে থাকা রক্ত দেখে আতঙ্কে পড়ে যান। আদ্রিয়ান যদি এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তাহলে তিনি কি উত্তর দিবেন? আদ্রিয়ান সর্বোচ্চ স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছে এবং বারবার পেছন ফিরে নূরের অবস্থা পর্যবেক্ষণ করছে। নূরের শ্বাস ধীর গতিতে চলছে। হাসপাতালে পৌঁছাতেই আদ্রিয়ান নূরকে নিয়ে ছুটে যায় ভেতরে। নূরকে ওটিতে নেওয়া হলে আদ্রিয়ান তার রক্তমাখা হাত দেখে কাঁপতে থাকে। এই বুঝি নূরের কিছু হয়ে যাবে। নূরের কিছু হতে দেবে না সে। কলিং বেল বাজতেই রাহেলা সাহা কপালের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছে দরজা খুলতেই দেখতে পান পরিচিত এক অবয়ব। ইলহাম এসেছে অনেকদিন পর এই বাড়িতে। ইলহাম ভাবলেশহীন ভাবে এসে সোজা সোফায় বসে পড়ল। রাহেলা সাহা তার সামনে এসে বললেন। ইলহাম, আজ এই সময় এলে যে? আদ্রিয়ানকে খুঁজছো? ইলহাম শার্টের কলার ঠিক করে বলল। আপনার সাথেই কথা ছিল ভাবি, বসুন। ইলহামের কথায় রাহেলা সাহা তার সামনে বসেন। অতিরিক্ত পরিমাণে ঘামছেন তিনি। ইলহাম তা দেখে মৃদু হেসে বলল। কিছু হয়েছে ভাবি, নাকি গরম বেশি পড়েছে? রাহেলা সাহা হকচকিয়ে যান তার প্রশ্নে। আমতা আমতা করে বললেন। আজকাল গরম বেশি পড়েছে। আপনি এমনটা কি করে করতে পারলেন ভাবি? রাহেলা সাহা কিছুটা ভয় পেয়ে যান তার প্রশ্নে। তিনি ইলহামের দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে শাড়ির আঁচল খুঁড়তে খুঁড়তে বললেন। কি বলতে চাইছো তুমি? আপনি আজ সকালে রবিন হুজুরের কুঠিরে কি করতে গিয়েছিলেন ভাবি? রাহেলা সাহা অবাক দৃষ্টিতে তাকায় ইলহামের দিকে। ইলহাম কি করে জানলো এত সব?
তিনি কপালের ঘাম মুছে আমতা আমতা করে বললেন, আমি কাজে গিয়েছিলাম, আমার শরীর বেশ কিছুক্ষণ ধরে ভালো লাগছিল না, তাই। ইলহাম বাঁকা হেসে জিজ্ঞেস করলো। হুজুর কবে থেকে ডাক্তার হতে শুরু করেছে ভাবি? রাহেলা সাহা কি বলবেন খুঁজে পেলেন না। তিনি নিশ্চুপ হয়ে বসে রইলেন। ইলহাম ফোনে রেকর্ড হওয়া ভিডিও চালু করে বলল, আদ্রিয়ানের পরিবর্তন দেখে আমার সন্দেহ হয়েছিল। আপনার কথা শুনলেই কেমন পাগলের মতো অস্থির অস্থির করতো, কিন্তু আজ যখন আমার দলের ছেলে আপনাকে রবিন হুজুরের কুটিতে যেতে দেখলো, তখনই আমার সন্দেহ পুরোপুরি কেটে যায়। আপনি কালো জাদু কেন করেছেন ভাবি? মূলত হুজুরের সাথে বলা সকল কথাবার্তা ফোনে রেকর্ড করে নিয়ে আসে ইলহামের দলের সেই ছেলেটি। রাহেলা সাহা এবার কেঁদে ফেললেন ইলহামের কথায়। তিনি ইলহামের পা ধরে বসে পড়লেন তৎক্ষণাৎ। হঠাৎ রাহেলা সাহার এমন প্রতিক্রিয়া দেখে ইলহাম হতভম্ব হয়ে গেল। আদ্রিয়ানকে কিছু বলো না ইলহাম, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। নূরকে আমার পছন্দ ছিল না কোনো কালেই। যদি নূরের সন্তান পৃথিবীতে আসে তাহলে সব সম্পত্তি নূরের হয়ে যাবে। আমি চেয়েছিলাম আদ্রিয়ানকে আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে। সম্পত্তির লোভে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম। তাই বলে নিজের রক্তকে ধ্বংস করে দিবেন আপনি? ওই নিষ্পাপ শিশুটার তো কোনো দোষ ছিল না। সে পৃথিবীতে মুখও দেখতে পারেনি, অথচ আপনি কি না? ছি! অবশ্যই আপনি কি করে বুঝবেন সন্তানের মূল্য? আপনি তো সন্তান পেটেই ধরেননি। ইলহামের শেষ দুটো কথায় রাহেলা সাহা এক পলকে তাকিয়ে রইলেন তার দিকে। ইলহাম হাঁটু গেড়ে বসে তার দিকে ঝুঁকে বলল, যদি আদ্রিয়ান আপনার সত্যিটা জানতে পারে, তাহলে আপনাকে কখনোই মা বলে ডাকবে না। আদ্রিয়ানকে তুমি কিচ্ছু বলবে না ইলহাম, আদ্রিয়ানকে কিছু বলো না। ইলহাম তার কথার উত্তর দিল না। সে রাহেলা সাহার কাছ থেকে সরে চলে গেল। রাহেলা সাহা ইলহামের চলে যাওয়ার পথে তাকিয়ে রইলেন। হাসপাতালের বেডে অজ্ঞান অবস্থায় পড়ে আছে নূর। ডাক্তার বেরিয়ে আসতেই আদ্রিয়ান ছুটে যায় তার কাছে। ডাক্তার তাকে দেখে মলিন কণ্ঠে বললেন, সরি আদ্রিয়ান, আমরা তোমার বাচ্চাকে বাঁচাতে পারিনি। প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হওয়ায় বাচ্চার সম্ভাবনা ছিল না। আদ্রিয়ানের পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মুখ দিয়ে কোনো প্রকার শব্দ বের হচ্ছে না। তার সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি তার জন্য। একজন বাবার কাছে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? ডাক্তার চলে গেলেন নিজের কেবিনে। আদ্রিয়ান এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ফোনে টুং করে শব্দ হওয়ায় সে ফোন হাতে নিয়ে দেখলো ইলহামের মেসেজ এসেছে। রাহেলা সাহা এখনো আগের মতোই মেঝেতে বসে আছে। তার কোনো হেলদোল দেখা গেল না। হঠাৎ আদ্রিয়ানকে ভেতরে আসতে দেখে তিনি উঠে দাঁড়ালেন। আদ্রিয়ান রাহেলা সাহার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। অতঃপর শান্ত ভঙ্গিতে বলল, আমার সন্তান আর নেই মা। আদ্রিয়ানের কথা শুনে রাহেলা সাহা স্তব্ধ হয়ে গেলেন। বুকের ভেতর উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে তার। আদ্রিয়ানের কথা শুনে রাহেলা সাহা স্তব্ধ হয়ে গেলেন। বুকের ভেতর উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে তার। চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে বারবার। তিনি কিছু বলতে যাবেন, তার আগে আদ্রিয়ান হুট করে হেসে উঠল। আদ্রিয়ানকে হাসতে দেখে তিনি বুঝে উঠতে পারছেন না আদ্রিয়ান কেন হাসছে। তাই বিচলিত চাহনি তাক করে তাকিয়ে রইলেন আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের হাতে থাকা কাগজ রাহেলা সাহার দিকে এগিয়ে দিয়ে বলল, সম্পত্তি চেয়েছিলেন না আম্মা? এই নিন সব সম্পত্তি। এই সব কিছুর বিনিময়ে আমার সন্তানকে ফিরিয়ে দিন। রাহেলা সাহা বাকরুদ্ধ হয়ে গেলেন তার কথায়। তার মানে আদ্রিয়ান সব জেনে গিয়েছে। তিনি আদ্রিয়ানের হাত আঁকড়ে ধরে কেঁদে ফেললেন। আমায় ক্ষমা করে দাও আদ্রিয়ান, আমি ভুল করেছি। না মা, ভুল তো আমি করেছি। আমার মতো একজন মহিলাকে মায়ের সম্মান দিয়ে আমার সন্তান, আমার ছেলে পৃথিবীর হালুডুগো দেখার সুযোগ পায়নি, শুধুমাত্র আপনার জন্য। আমার ছেলে। আদ্রিয়ান রাহেলা সাহাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের ঘরে যায়। মেঝেতে থাকা রক্ত স্পর্শ করে পাগলের মতো বুলি আওড়াতে থাকলো। তোর কিচ্ছু হবে না কলিজা, তুমি বাবার সাথে থাকবে। বাবা খুব পচা, তাই না? দু হাতের রক্ততে হাত বুলাতে বুলাতে কথাগুলো বলল আদ্রিয়ান। রাহেলা সাহা দরজার সামনে থেকে সবটা দেখছেন। আদ্রিয়ান নিজের হাতে থাকা রক্তের দিকে তাকিয়ে বলল, বাবার উপর খুব রাগ, তাই না? তোমার রক্ষক হতে পারিনি আমি। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পিতা আমি। এই বলেই ডুকরে কেঁদে উঠল আদ্রিয়ান। হাসপাতালের বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে নূর। পিটপিট করে চোখ খুলতেই পেটে হালকা ব্যথা অনুভব করে সে। পুরোপুরি চোখ মেলে তাকাতেই দেখতে পায় একজন নার্স তার রক্তের ব্যাগ খুলে নিচ্ছে। নূরের কিছু একটা মনে পড়তেই সে নিজের পেটে হাত দেয়।
পেটে হাত দিতেই সে নিস্তব্ধ হয়ে যায়। শরীর কাঁপতে শুরু করেছে তার। নার্স নূরের অস্বাভাবিক আচরণ দেখে দ্রুত চলে যায় ডাক্তার ডাকতে। ডাক্তার আসতেই নূর তড়িঘড়ি করে বলে, ডক্টর দেখুন, আমার বাচ্চা নড়ছে না। আমার বেবির নড়চড় নেই কেন? আপনি শান্ত হন মিসেস সাহা, আমার কথাটা মন দিয়ে শুনুন। নূর ডাক্তারের কথা অগ্রাহ্য করে চিৎকার করে বলল, আগে আগে বলুন, আমার বাচ্চা নড়ছে না কেন? কি করেছেন আপনারা আমার সাথে? আমার বাচ্চা কোথায়? ডাক্তার পরিস্থিতি সামলাতে না পেরে আদ্রিয়ানকে ফোন করে। আদ্রিয়ান মেঝেতে হাত পা ছড়িয়ে বসেছিল তার সন্তানের রক্তের সামনে। হঠাৎ ফোন আসায় সে মোবাইল বের করে দেখলো ডাক্তার ফোন করেছে। আদ্রিয়ান ফোন ধরতেই তিনি বলে উঠলেন, আদ্রিয়ান, তুমি দ্রুত হাসপাতালে এসো, তোমার স্ত্রীর জ্ঞান ফিরেছে। আদ্রিয়ান নিঃশব্দে উঠে দাঁড়ালো। সারা শরীর তার রক্তে মাখা। রাহেলা সাহা দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। আদ্রিয়ান একটি বারের জন্যও তার দিকে ফিরে তাকালো না। আদ্রিয়ানকে বেরিয়ে যেতে দেখে রাহেলা সাহা তার পেছন পেছন গেট পর্যন্ত এসে বললেন। কোথায় যাচ্ছ আদ্রিয়ান? আদ্রিয়ান রাহেলা সাহার প্রশ্নে ফিরে তাকালো তার দিকে। অতঃপর তাকে অগ্রাহ্য করে চলে গেল। রাহেলা সাহা ধপ করে বসে পড়লেন মেঝেতে। মেঝেতে পড়ে থাকা সেই সম্পত্তির কাগজ যেটাতে আদ্রিয়ান ও ইলহামের সই করে আছে সেটি ছুঁড়ে ফেলে কাঁদতে লাগলেন। মেঝেতে পড়ে থাকা সেই সম্পত্তির কাগজ যেটাতে আদ্রিয়ান ও ইলহামের সই করা আছে সেটি ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। সম্পত্তি ও অহংকারের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। ফ্লোরে মাথা ঠুকতে লাগলেন তিনি। কিন্তু আজ তাকে দেখার মতো কেউ নেই। নিজের দোষে নিজের সবকিছু হারিয়ে ফেললেন মুহূর্তের মাঝেই। আদ্রিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। নূর তার দু হাতে নিজের চুল চেপে ধরে চিৎকার করে কাঁদছে। ডাক্তার আদ্রিয়ানকে দেখে তার কাছে এসে বলল, আদ্রিয়ান, তুমি প্লিজ ওকে সামলাও। এভাবে চলতে থাকলে মানসিক প্রেসার পড়বে তোমার স্ত্রীর ওপর। আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে আসছে নূরের দিকে। নূর আদ্রিয়ানকে দেখতে পেয়ে পাশে থাকা গ্লাস আদ্রিয়ানের দিকে ছুঁড়ে মারলো। আরেকটু হলেই আদ্রিয়ানের কপালে গিয়ে ঠেকতো সেই গ্লাস। নূর আদ্রিয়ানের দিকে আঙ্গুল তাক করে বলল, সেই অমানুষটার জন্য আমার সন্তান আমায় ছেড়ে চলে গেছে। এই জানোয়ার আমার সন্তানকে বাঁচতে দেয়নি, আমিও ওনাকে বাঁচতে দিব না। নূর, আমার কথাটা শোনো, শান্ত হও তুমি। আদ্রিয়ান নূরকে সামলানোর জন্য তার কাছে আসতে চাইলে নূর চিৎকার করে বলে উঠল। চলে যান আপনি এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হন, নয়তো। নূরকে আরো বেশি ক্ষেপে যেতে দেখে ডাক্তার আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, আদ্রিয়ান, তুমি আপাতত বেরিয়ে যাও, উনি হয়তো তোমাকে দেখতে চাইছেন না। আদ্রিয়ান নূরকে হাইপার হতে দেখে ডাক্তারের কথা শুনে বাইরে চলে যেতেই ডাক্তার নূরকে একটি ঘুমের ইঞ্জেকশন দেয়। নূর আস্তে আস্তে তলিয়ে যায় বেঘোর ঘুমে। নূর ঘুমিয়ে গেলে ডাক্তার আদ্রিয়ানকে ডেকে বলল, ভ্রূণ কবর দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। কবর দেওয়ার কথা শুনে আদ্রিয়ান এক পলক ডাক্তারের দিকে তাকালো। বাবা হয়ে সন্তানকে কবর কিভাবে দিবে সে? তার পক্ষে যে সম্ভব নয়। আমার কাছে দিন। পেছন থেকে কারো শব্দ পেয়ে আদ্রিয়ান পেছন ফিরে তাকিয়ে দেখে ইলহাম এসেছে। আদ্রিয়ান ইলহামকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ইলহাম নিজেও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। আর কদিন পর তারও সন্তান পৃথিবীতে আসবে। তার সন্তান পৃথিবীতে আসলে আদ্রিয়ান কি করে নিজেকে সামলাবে? মা বাবার কাছে তার সন্তানদের চেয়ে বড় আর কিছু নেই। ইলহাম আদ্রিয়ানকে সরিয়ে ভ্রূণটিকে নিজের হাতে নেয়। তোয়ালে দিয়ে পেঁচানো ভ্রূণটিকে দেখার শক্তি তার মাঝে নেই। ইলহাম চোখ বন্ধ করতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। ইলহামের পিছু পিছু আদ্রিয়ানও বেরিয়ে গেল হাসপাতাল থেকে। আকাশ জুড়ে কালো মেঘের ভিড়। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। দমকা হাওয়ায় এলোমেলো করে দিল আদ্রিয়ানের চুল। ইলহাম গাড়িতে উঠে তোয়ালিতে মোড়ানো ভ্রূণটিকে বুকের কাছে আগলে ধরল। আদ্রিয়ানের চোখ লালচে বর্ণ ধারণ করেছে। সে ভ্রূণটিকে ইলহামের কাছ থেকে নিয়ে নিজের বুকের কাছে আগলে ধরল। অতঃপর ফুপিয়ে কেঁদে উঠতেই ইলহাম তার কাঁধে হাত দিয়ে আশ্বাস দিয়ে বলল, নিজেকে শক্ত কর, তুই ভেঙে পড়লে নূরের কি হবে? নূরকে কে সামলাবে? আমার ছেলেটা তো নির্দোষ ছিল, তাহলে আমার পাপের শাস্তি আমার ছেলেকে কেন ভোগ করতে হলো চাচ্ছু? ইলহাম জবাব দিতে পারল না আদ্রিয়ানের প্রশ্নের উত্তরের। গাড়ি থেমেছে কবরস্থানের সামনে। অন্ধকার ঝোপঝাড় পার হয়ে আদ্রিয়ান ও ইলহাম এলো তাদের কাঙ্ক্ষিত জায়গায়। বাতাসে কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে নাকে। কবর দেওয়ার সময় আদ্রিয়ানের হাত কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। সে তোয়ালেতে মোড়ানো ভ্রূণটি
ইলহামের হাতে তুলে দিয়ে ইশারায় বলল কবর দিতে। ইলহাম মাটি দিতেই আদ্রিয়ান মাটির উপর মাথা ঠুকে কাঁদতে লাগলো। আমায় ক্ষমা করে দিও সোনা, বাবু তোমার রক্ষা করতে পারিনি। অঝোর ধারায় কাঁদছে আদ্রিয়ান। ইলহাম আদ্রিয়ানকে সরাতে চাইলেও পারল না। ইলহামের ৩১ বছর বয়সে সেই প্রথম আদ্রিয়ানকে কাঁদতে দেখল। যাই হোক না কেন, কখনো চোখে জল ফেলেনি আদ্রিয়ান। আদ্রিয়ানকে কাঁদতে দেখে ইলহামের বুকের ভেতর হু হু করে উঠল। হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করলো। বৃষ্টির গতি বেড়ে যাওয়ায় ইলহাম আদ্রিয়ানকে টেনে তুলল কবরের উপর থেকে। বৃষ্টির পানিতে তার শরীরে লেগে থাকা শুকনো রক্ত ধুয়ে যেতে লাগলো। হাসপাতালে চল আদ্রিয়ান, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে। আদ্রিয়ান দু চোখ ভরে দেখছে তার সন্তানের কবর। সে মিনমিন করে বলে উঠল, আমার ছেলেটাও তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ও অসুস্থ হয়ে যাবে না? ইলহাম কি বলবে ভাষা খুঁজে পেল না। সে আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল। পাগলামো করিস না আদ্রিয়ান, চল। আদ্রিয়ান এক পাও নড়ল না, আগের মতো করেই দাঁড়িয়ে আছে। এক পলকে তাকিয়ে আছে কবরের দিকে। এক পর্যায়ে বৃষ্টির বেগ বাড়তে শুরু করায় ইলহাম আদ্রিয়ানকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। নূরকে হাসপাতালে আনার পর এখনো পর্যন্ত এক ফোঁটা পানিও খায়নি আদ্রিয়ান। ইলহাম এক কাপ চা নিয়ে আদ্রিয়ানের কাছে যায়। আদ্রিয়ান দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মাত্র কয়েক ঘন্টার মাঝেই চেহারায় ক্লান্তির ছাপ বসে গিয়েছে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, যেন কতদিন ঘুমায় না সে। ইলহাম আদ্রিয়ানের দিকে চা এগিয়ে দিতেই সে ইলহামের হাত সরিয়ে দিয়ে বলে ওঠে, খাবো না চাচ্ছ, জোর করো না। সারাদিন কিছু খাসনি, চা খেলে শরীর ক্লান্ত লাগবে না আর। গলা দিয়ে কিছু নামবে না চাচ্ছ। এর মাঝে একজন নার্স এসে বলল, আপনার স্ত্রী ঘুম ভেঙেছে, আপনি এখন ভেতরে যেতে পারেন। আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গেল নূরের সামনে। নূরের সামনে দাঁড়ানোর মতো শক্তি নেই তার। কি জবাব দিবে তাকে? নূর শান্ত হয়ে ফ্যানের দিকে তাকিয়ে আছে কোনো শব্দ ছাড়া। আদ্রিয়ান নূরের পাশে গিয়ে দাঁড়ানো সত্ত্বেও নূরের কোনো হেলদোল দেখা গেল না। সে নিঃশব্দে তাকিয়ে আছে ফ্যানের দিকে, যেন তার শরীরে জান নেই। আদ্রিয়ান কিছু সময় চুপ থেকে অতঃপর বলে উঠল। নূর। নূর পাশ ফিরে তাকালো আদ্রিয়ানের দিকে, কিন্তু কোনো শব্দ করলো না। আদ্রিয়ান বুঝতে পারল না নূরের মতিগতি। আদ্রিয়ান আবারও ডেকে উঠল। নূর, কথা বলো, তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো। নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, অতঃপর বলল। খুশি হয়েছেন? আদ্রিয়ান বুঝতে পারল না নূর কি বলছে। সে নূরের দিকে তাকিয়ে বলল, এসো, তুমি কি বলছো? কেন খুশি হব? আপনার তো খুশি হওয়ার কথা, আমার সন্তানকে কেড়ে নেওয়ার পরেও মন ভরেনি আপনার? আর কি কেড়ে নিতে চান আপনি? আদ্রিয়ান নূরের পায়ের সামনে বসে তার পা দুটো আঁকড়ে ধরে কেঁদে উঠল। অতঃপর তার পায়ে মাথা ঠেকিয়ে বলল, আমায় ক্ষমা করে দাও নূর, আমি বুঝতে পারিনি মা তোমার সাথে এত অত্যাচার করবে। ক্ষমা করে দিলে আমার সন্তান ফিরিয়ে দিতে পারবেন আপনি? আদ্রিয়ান চুপ করে রইল নূরের কথায়। নূর আদ্রিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। বলুন, ফিরিয়ে দিতে পারবেন কিনা? আদ্রিয়ান নিঃশব্দে মাথা নাড়ল। নূর চুপ করে সামনের দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ানের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। চলে যান আমার সামনে থেকে, আমি আপনাকে সহ্য করতে পারছি না একদমই। এভাবে বলো না নূর, তুমি আমায় তাড়িয়ে দিলে আমি কার কাছে যাব? আমার একমাত্র সম্বল তুমি, তুমি যা বলবে আমি তাই করব। তবু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। নূর নিশ্চুপ হয়ে বসে রইল। তার মুখ ফুটে একটা শব্দও বের হলো না। আমি জানি আমি ভুল করেছি, শুরু থেকে ভুল করে এসেছি। আমি জানি এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই। কথা বলে নূর। এবারও নূর কোনো শব্দ করলো না, যেন সে কথা বলতে ভুলে গিয়েছে। আদ্রিয়ানের আকুতি মিনতি তার মনকে স্পর্শ করতে পারল না। ইতিমধ্যে ইলহাম তার শ্বশুর শাশুড়িকে সবটা জানিয়েছে, শুধুমাত্র পায়রাকে ছাড়া। পায়রার শরীরের অবস্থাও ভালো না। এইসব শুনলে হয়তো তার শরীরের জন্যই ক্ষতি হবে। ডাক্তার নূরকে ঔষধ লিখে দেওয়ার পর আদ্রিয়ান জিজ্ঞেস করলো, নূরকে কখনো বাড়ি নিয়ে যেতে পারবো? আজকেই পারবে। ঠিক আছে, তাহলে আমি একটু পরে ওকে নিয়ে রওনা দিচ্ছি। সব ওষুধপত্র বুঝে নেওয়ার পর আদ্রিয়ান নূরকে নিয়ে বাড়ির পথে রওনা হয়। এ পর্যন্ত একটা শব্দও করেনি নূর। ডাক্তার বলেছে রক্তক্ষরণ হওয়ায় সে বেশি দূর হাঁটতে পারবে না। গাড়ি থেকে নেমেই আদ্রিয়ান নূরকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। অথচ কোলে নেওয়ার পরেও সে আদ্রিয়ানের কাঁধে হাত রাখলো না। হাত দুটো গুটিয়ে রাখলো নিজের কোলে। আদ্রিয়ান জানে নূর হয়তো আর তার সাথে কোনো প্রকার কথা বলবে না।
রাহেলা সাহা তাদের ফিরতে দেখে দরজার সামনে দাঁড়ান, কিন্তু আদ্রিয়ান তাকে অগ্রাহ্য করে ভেতরে চলে গেল, যেন রাহেলা সাহার কোনো অস্তিত্বই নেই। নূরকে বিছানায় বসিয়ে এসে মেঝেতে শুকিয়ে যাওয়া রক্ত একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলল। রক্ত পরিষ্কার করা কাপড় সে ধুয়ে ফেলল না, বরং একটা প্যাকেটে রেখে দিল। তার সন্তানের কোনো অংশ সে ফেলে দিতে চায় না। শরীর ভেঙে পড়ছে তার ক্লান্তিতে। আদ্রিয়ান বাথরুমে যেতেই নূর বিছানা থেকে উঠে ধীর পায়ে আলমারির কাছে যায়। তার শাড়ির টুকরো দিয়ে বানানো ছোট্ট একটা ফতোয়া বের করে সাদা রঙের, অতঃপর ঢুকরে কেঁদে উঠল। আমার আরিয়ান, আমার আব্বাজান, তুমি কেন চলে গেলে আমায় ফেলে? আমার কোল খালি করে কেন চলে গেলে সোনা? আদ্রিয়ান গোসল সেরে বেরিয়ে এসে দেখে নূর দাঁড়িয়ে আছে আলমারির সামনে, দু হাতে আঁকড়ে ধরেছে ছোট্ট একটা ফতোয়া। ইলহামের ফোন আসায় সে ব্যালকনিতে চলে যায় কথা বলতে। নূর কি করেছে? আদ্রিয়ান এক পলক নূরের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, একটা ফতুয়া আঁকড়ে ধরে মনমরা হয়ে আছে। তোর সাথে কোনো কথা বলেনি? আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল। না। আদ্রিয়ান ফোন রেখে এক সেট থ্রি পিস নূরের দিকে এগিয়ে দিয়ে মলিন কণ্ঠে বলল, এগুলো পড়ে এসো, তোমার বাবার বাড়ি যাব। নূর আদ্রিয়ানের হাত থেকে কাপড় নিয়ে পড়ে আসে। নূর বেরিয়ে আসতেই আদ্রিয়ান তাকে নিয়ে তার বাবার বাড়ি যায়। মোর্শেদা বেগম ও রেজাউল খান বাড়িতেই ছিলেন। নূরকে দেখতে পেয়ে ঝাপটে জড়িয়ে ধরেন তাকে। আদ্রিয়ান নূরকে তাদের হাতে তুলে দিয়ে বলল, আমি ভুল করেছি আব্বা, পারলে আমায় ক্ষমা করে দিবেন। নূরকে কিছুদিনের জন্য এখানে নিয়ে গেলাম, নূর ফোন করলে ওকে নিতে চলে আসবো। আদ্রিয়ান দু হাতে চোখ মুছে নূরের দিকে তাকায়, যে কিনা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান তার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। নূর এতক্ষণ চুপ থাকলেও আদ্রিয়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়ে রেজাউল খানের বুকে। তিনি মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই নূর কান্না জড়িত কণ্ঠে বলল, আমার সন্তানকে বাঁচতে দিল না আব্বু। আমার নিষ্পাপ বাচ্চাটা কি এমন ক্ষতি করেছে? ওদের জন্য আজ আমি আমার ছেলেকে হারিয়েছি। আদ্রিয়ান, ও তো একজন বাবা। হয়তো আদ্রিয়ান নিজের ভুল বুঝতে পেরেছে। আমি ওর চোখে অনুশোচনা দেখতে পেরেছি। নূর কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তালাক চাই ওনার থেকে আব্বা। আমি আর ওই বাড়ি ফিরতে চাই না। উনি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আব্বু। ওনার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। রেজাউল খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক সময় সব কিছু আমাদের হাতে থাকে না। জন্ম মৃত্যু সব কিছুর মালিক আল্লাহ তাআলা। হয়তো তোমার সন্তানের হায়াত এইটুকুই সময় পর্যন্ত ছিল। তোমার সন্তান নির্দোষ ছিল, সে কোনো শাস্তি পায়নি, বরং হয়তো আল্লাহ তাকে পৃথিবীর কষ্ট থেকে দূরে নিজের কাছে আগলে রেখেছেন। বাবার কথা শুনে নূর ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলে, আমি ওর লাশটাও দেখতে পারলাম না আব্বু। আমার ছেলের চেহারাটুকুও দেখার সৌভাগ্য হলো না আমার। শেষ কথাটা বলতেই কান্নায় ভেঙে পড়ে নূর। বুক ফাটা আর্তনাদে যেন রেজাউল খানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রেজাউল খান নিজেকে সামলাতে পারলেন না। নিজের চোখও ভিজে উঠেছে ততক্ষণে, তবুও মেয়ের সামনে ভেঙে পড়লেন না তিনি। মেয়ের চোখের জল মুছে বললেন, নিজেকে সামলাও মা, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার সন্তানকে তুমি পৃথিবীতে না পেলেও জান্নাতে ঠিকই পাবে। আমার সবকিছু এলোমেলো লাগছে আব্বু। সবকিছু শূন্য শূন্য লাগছে আমার। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও, বিশ্রাম দরকার তোমার। মোর্শেদা বেগম নূরকে নিয়ে তার ঘরে যান। নূর পরনের কাপড় বদলে একটা থ্রি পিস পরে নেয়। এত বড় একটা অপারেশন, সাথে পেটের মধ্যে হওয়া চিনচিনে ব্যথা এখনো বিদ্যমান। নূর চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাতে পারছে না। বারবার মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা হয়তো কাঁদছে। নূর স্পষ্ট শুনতে পাচ্ছে সেই শব্দ। নূর আগ্রহ বশত উঠে বসে। এর মাঝেই মোর্শেদা বেগম নূরের ঘরে আসেন তার সাথে ঘুমানোর জন্য। সদ্য সন্তান হারানোয় নূরকে একা রাখতে চাইছেন না তিনি। আম্মু তুমি এখানে? আজ এখানটায় ঘুমাবো আমি। মোর্শেদা বেগম পাশে শোয়া সত্ত্বেও নূরের অস্থিরতা কমছে না। ছটফট করছে সে। অবশেষে না পেরে ঘুমের ওষুধ খেয়ে নেয় সে। আদ্রিয়ান নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। রাহেলা সাহা আদ্রিয়ানকে ব্যাগ গুছাতে দেখে জিজ্ঞেস করলেন। আদ্রিয়ান, কোথায় যাচ্ছ এত রাতে? আদ্রিয়ান শান্ত স্বরে উত্তর দিল। চলে যাচ্ছে। আদ্রিয়ানকে একে একে তার সব জিনিসপত্র গুছিয়ে নিতে দেখে রাহেলা সাহা কিছুটা বিচলিত হন। আদ্রিয়ান নূরের ব্যবহৃত কাপড়ও গুছিয়ে নেয়।
সব গুছানো শেষ হলে বাড়ি থেকে বেরোনোর আগে চারিপাশ ভালো করে দেখে নেয় আরো একবার। রাহেলা সাহার অবস্থা করুণ। এলোমেলো শাড়ি, উস্কো খুস্কো চুল, সব মিলিয়ে পাগলের মতো হয়ে গিয়েছেন তিনি। আদ্রিয়ানকে চলে যেতে দেখে তিনি তার কাছে এসে বললেন, কোথায় যাচ্ছ আদ্রিয়ান? ফিরবে কবে? আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে তার জবাবে বলল, আর ফিরবো না, ভুলে যান সাবরিতে আদ্রিয়ান নামক কোনো অস্তিত্ব ছিল। রাহেলা সাহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এসব কি বলছে আদ্রিয়ান? তিনি আদ্রিয়ানের দুহাত শক্ত করে আঁকড়ে ধরে তাতে কপাল ঠেকিয়ে কন্দনরত স্বরে বললেন,